থ্রিলার গল্প পিঁপড়ার রাজ্য। গল্পকার হাসান হাফিজুর রহমান। মাঝরাত, বিছানায় শুয়ে আছেন কালাম সাহেব। ঘরের বাতি নিভে আছে বহুক্ষণ, নিভে আছে যেন পৃথিবীর সব শব্দ। জানালার ফাঁক দিয়ে তারা দেখার কথা ছিল, কিন্তু আজ আকাশও অনুপস্থিত। চারদিকে স্তব্ধতা, এমন এক স্তব্ধতা যাকে মৃত্যু পথ বলা যায়। বয়স প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি। সন্তানরা সবাই নিজের নিজের কর্মের খোঁজে দেশের বাইরে। স্ত্রী বহু আগেই চলে গেছেন, কথায় নয়, চিরকালের জন্য। ঘরে আজ তিনি একা, এতটাই একা যে নিজের শ্বাসের শব্দও অপরিচিত লাগে। হঠাৎ মনে হলো যেন শরীরটা অচেনা, চাদরের নিচে কিছু একটা নড়ছে। প্রথমে ভাবলেন ভুল, কিন্তু না, পিঁপড়া। একটা নয়, অনেক, অগণিত। পা বেয়ে উঠছে, উড়ু, বুক, গলা, তারপর মুখ। চোখের পাতার ওপর দিয়েও হেঁটে যাচ্ছে, অথচ কামড়াচ্ছে না। কোনো যন্ত্রণা নেই, শুধু এক অসম্ভব উপস্থিতি। যেন তারা কাজের পিঁপড়া, কোথাও যাচ্ছে, কোথাও ফিরছে, ইপাস্তে খ্যাটা, খ্যাটা উপাস্তে, এক অদ্ভুত শৃঙ্খলায়। কালাম সাহেব আতঙ্কে চিৎকার করতে চাইলেন, পারলেন না। হাত তুলতে চাইলেন, শরীর সাড়া দিল না। তখনই প্রশ্নটা মাথায় এলো, কেন? কেন তার শরীরেই এত পোকা? কেন এই নীরব দখল? তিনি কি কোনো ভয়ঙ্কর অন্যায় করেছিলেন? পিঁপড়ের রাজা কি রাগে তাকে বেছে নিয়েছে? চোখ বন্ধ করলেন, স্মৃতির ভিতর হাঁটতে শুরু করলেন। 1 বছর, 10 বছর, 30 বছর পিছনে। হঠাৎ একটি দৃশ্য থেমে গেল। অনেক দিন আগে তিনি একজন তদন্তকারী ছিলেন। একটি ফাইল, খুব সাধারণ বলে মনে হয়েছিল, একটি গ্রামের জমি সংক্রান্ত মামলা। কাগজে কলমে এক বৃদ্ধ চাষি দোষী, কিন্তু ফাইলের নিচে চাপা পড়েছিল সত্য। জমিটা দরকার ছিল এক প্রভাবশালী মানুষের। কালাম সাহেব জানতেন, সব জেনেও সই করেছিলেন। সেই বৃদ্ধ মানুষটি আদালত থেকে ফিরে আর ঘরে পৌঁছননি। শুনেছিলেন রেললাইনের পাশে পড়েছিলেন। চারপাশে পিঁপড়া। সেদিন কালাম সাহেব ভাত খেতে গিয়ে প্লেটে কয়েকটা পিঁপড়ে দেখেছিলেন। বিরক্ত হয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। আজ সেই ফুঁয়ের শব্দ যেন ফিরে এসেছে। হঠাৎ শরীরের পিঁপড়াগুলো থেমে গেল, সব একসাথে বুকের মাঝখানে জড়ো হলো। একটি তীক্ষ্ণ ব্যথা, প্রথম কামড়, তারপর আর কিছু নয়। ভোরে পরিচারক দরজা ভেঙে ঢুকে দেখল কালাম সাহেব বিছানায় শান্ত হয়ে শুয়ে আছেন। মুখে এক অদ্ভুত ভয় মাখা বিস্ময়, আর বুকের ওপর কালো পিঁপড়ার নিখুঁত এক বৃত্ত। মাঝখানে কিছুই নেই, শুধু শূন্যতা, যেন উচিত বিচার।